হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো তোমরা জানো রেগুলার 8 PM থেকে রেগুলার রাত 8টা থেকে আমাদের সায়েন্সের যে সিরিজ চলছিল, আজকে জীবন বিজ্ঞানের চোখ সম্বন্ধে আলোচনা হবে। বাছাই করা 20টি কোয়েশ্চেন, কিছু মস্তিষ্কের উপরে কোশ্চেন রয়েছে আজ, ঠিক আছে? তোমরা জানো থিওরি প্লাস এমসিকিউ একই সঙ্গে কিন্তু হচ্ছে, এবং বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। আপকামিং রেলওয়ে, তার সঙ্গে সঙ্গে পিএসসি 2024 আপকামিং যেরকম গভর্নমেন্ট জব এক্সাম আছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভিডিওগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে? তো ক্লাস রুটিন গুলো একটুখানি দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর ভিডিও থাকছে রেগুলার সকাল 7টা থেকে আমাদের। ইংলিশের কিন্তু এটা লাইভ শুরু হয়ে গেছে এবং চ্যাপ্টার ওয়াইজ লাইভ হচ্ছে সন্ধ্যে 7টায়। সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টা, এবং ম্যাথ জিএ এটা লাইভ থাকছে রাত 10টা থেকে। সম্পূর্ণটা বাইলিঙ্গুয়ালি। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসে, সেখান থেকে কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে? চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের 1 নাম্বার কোশ্চেন কি বলেছে যে চোখের বল, ঠিক আছে, বা মাস, এটা নিয়ন্ত্রণে কোন পেশি ব্যবহার করা হয়, মানে কোন পেশি চোখের বল নিয়ন্ত্রণে সাহায্য করে। কটি পেশি ব্যবহার করা হয়? 4টি, 5টি, 4টি, 6টি নাকি 7টি পেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে 6টি পেশি ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? 6টি পেশি ব্যবহার করা হয়ে থাকে। দেখো, চোখের বল নিয়ন্ত্রণে 6টি পেশি জড়িত। তাদের 2টি দলে ভাগ করা যেতে পারে। 4টি রেক্টি পেশি, এর মধ্যে রয়েছে সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র রেকটাস, মেডিয়াল রেকটাস এবং ল্যাটারাল রেকটাস, এই 4টা রয়েছে। এবং 2টো হচ্ছে তির্যক রয়েছে, ঠিক আছে? সুপিরিয়র তির্যক আর হচ্ছে নিকৃষ্ট বা ইনফেরিয়ার তির্যক, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের মনে রাখতে হবে 4টি রেক্টি পেশি এবং হচ্ছে 2টো তির্যক পেশি আমাদের চোখের বল নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, ঠিক আছে? সমস্তটা দেখো, এটাও এনটিপিসি তে আসা 2016 তে আসা। তো সমস্তটাই আমরা PYQ তুলে নিচ্ছি, যে কোশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? বারবার করে যেগুলো রিপিট হচ্ছে সেই ধরনের কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, ওকে? যাতে এই ধরনের কোশ্চেন আপকামিং পিএসসি রয়েছে এবং রেলওয়ে, এই দুটো পরীক্ষার উপর মেইন ফোকাস করা হচ্ছে, তার সঙ্গে পুলিশ, এইগুলোতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয় এইগুলোতে কিন্তু কোশ্চেন প্রচুর রিপিট হয়, ঠিক আছে? এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু তুলে নেয় বিগত বছর থেকে। তো সেই কারণেই কিন্তু আমাদের এই প্রয়াসটা। আর একসঙ্গে দেখতে থাকো, একসঙ্গে অ্যান্সার করতে থাকো, জিনিসগুলো শিখতে থাকো। টোটালটা আমি কভার করে দেবো পরীক্ষার আগে। মানুষের মস্তিষ্কের ওজন কত? শরীরের ওজনের 2%, শরীরের ওজনের 8%, 12% নাকি 15%? খুব সুন্দর প্রশ্ন, প্রচুরবার এসছে এর আগে, ঠিক আছে? এটা হয়ে গেল শরীরের ওজনের 2% হচ্ছে মস্তিষ্কের। মানুষের মস্তিষ্কের ওজন হলো একদল স্নায়ুকোষ যা মাথার কপাল নামক হাড়ে বদ্ধ থাকে। মস্তিষ্কের কোষের সংখ্যা সারা জীবন প্রায় একই থাকে। মানুষের মস্তিষ্কের ওজন তার মোট শরীরের ওজনের কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রে 2%, প্রায় 1400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে মানুষের মস্তিষ্ক। একটু হেরফের করে মানুষভেদ, ঠিক আছে? তাহলে দুটো জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে 2% টোটাল তোমার হচ্ছে কি ওজনের, এবং হচ্ছে তোমার হচ্ছে কি 1400 গ্রাম, ঠিক আছে? পন্স বা যোজক, এটাকে বাংলায় অনেক সময় যোজকও বলা হয়। পন্স বা যোজক মানুষের একটি অংশ। এটা কোথাকার অংশ? কিডনি, অ্যাড্রিনাল গ্রন্থি, মস্তিষ্ক নাকি হৃদয়? হৃদয় মানে হচ্ছে হার্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মস্তিষ্কের একটি অংশ হচ্ছে পন্স বা যোজক। পন্স হলো মস্তিষ্কের স্টেমের একটি অংশ। এটি মেডুলা অবলাঙ্গাটা বা মেডাল অবলাঙ্গাটার উপরে এবং মিড ব্রেন বা মধ্য ব্রেনের নিচে অবস্থিত, ঠিক আছে? এর অবস্থান। এটি প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন বা গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে, ঠিক আছে? এটি সেরিবেলাম এবং সেরিব্রাম সহ স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে একটি ব্রিজ তৈরি করে বা সেতু গঠন করে, ঠিক আছে? পন্স বা যোজক, ওকে? এরপর দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটি সত্য? ঠিক আছে? নিচের কোনটি সত্য বা নিম্নলিখিত কোনটি সত্য? রেটিনার ওপর গঠিত চিত্রটি উল্টানো হয়। রেটিনার ওপর যে চিত্রটি তৈরি হচ্ছে তা আসল চিত্রের ডবল হয়। রেটিনার ওপর গঠিত চিত্রের আকৃতি বস্তুর সঙ্গে সমান হচ্ছে বা অনুরূপ হচ্ছে।
রেটিনার যে প্রতিফলন তৈরি হয় তা একটি অর্ধবৃত্ত হয়। সত্য কোনটা বোঝাই যাচ্ছে, এখানে হচ্ছে 1 নাম্বার অর্থাৎ এ নাম্বার হচ্ছে সত্য। আমরা জানি চোখের রেটিনার ওপর যখন প্রতিবিম্বটা গঠন হয়, ঠিক আছে, তখন কিন্তু উল্টানো হয়। যখন এই যদি মানুষ থাকে, এটা চলে যায় এখানে, এটা চলে যায় এখানে, মানে হচ্ছে উল্টো গঠন হয়েছে, বুঝতে পারলে? সেখান থেকে কিন্তু আমরা সোজাভাবে জিনিসটাকে দেখতে পাই, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে উল্টানো এবং বাস্তব, ঠিক আছে, রিয়েল এবং ইনভার্টেড, দুটো মনে রাখতে হবে, ঠিক আছে। রেটিনার ওপর যে গঠিত হয় সেটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড। 5 নাম্বার কোশ্চেন চলে আসে, বলেছে নিচের কোনটি সেরিবেলাম সম্পর্কে সত্য নয়? নিচের কোনটি সেরিবেলাম সম্পর্কে সত্য নয়? সেরিবেলাম কিন্তু একটা মস্তিষ্কের অংশ, ঠিক আছে। এটি হিন্ড ব্রেনের একটি অংশ, এটি মস্তিষ্কের পশ্চাৎভাগে অবস্থিত, এটি মস্তিষ্কের একটি খুব ছোট অংশ, প্রায় 25%। এটি 3টি অংশ নিয়ে গঠিত, দুটি পার্শ্বীয় সেরিবেলার গোলার্ধ এবং একটি কেন্দ্রীয় ভার্মিক্স। তো সত্য নয় বলেছে, দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ভুল হয়, ঠিক আছে। সত্য নয় লেখা রয়েছে, এটা হচ্ছে খুব ছোট অংশ, প্রায় 25%, এটা নয়, ঠিক আছে। দেখো সেরিবেলাম হলো পেছনের মস্তিষ্কের, অর্থাৎ যেটা আমাদের পশ্চাৎ মস্তিষ্ক আছে সেই পশ্চাৎ মস্তিষ্কের ওপরে অবস্থিত, ঠিক আছে। এটি মস্তিষ্কের প্রায় 11%, যা পন্স এবং মেডুলা বা মেডুলা অবলাঙ্গাটা দিয়ে তৈরি। সেরিবেলাম ভারসাম্য বজায় রাখে, আমাদের দেহের যে ভারসাম্য বজায় রাখতে, তথ্য স্থানান্তর এবং মোটর ক্রিয়ায় সূক্ষ্ম সমন্বয়, চোখের নড়াচড়া সমন্বয়, এগুলোর জন্য দায়ী, ঠিক আছে। এখান থেকে একটা খুব ভালো কোয়েশ্চেন বেরোয় বা অনেকবার আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে আমাদের ভারসাম্য রক্ষা, দেহের যে ভারসাম্য রক্ষা, ঠিক আছে, বা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা বা দেহের যে ব্যালেন্সটা থাকে, এর জন্য কোনটা দায়ী? ব্যালেন্সের জন্য কোনটা দায়ী? এক হচ্ছে এই যে তোমার কি বলে সেরিবেলাম এবং অন্তঃকর্ণ, ঠিক আছে, অন্তঃকর্ণ বা অন্তঃকর্ণের মধ্যে কক্লিয়া, ঠিক আছে। এরা হচ্ছে গিয়ে কিসের জন্য দায়ী বলো? এরা হচ্ছে ব্যালেন্সের জন্য দায়ী, আমরা যে সোজাভাবে হাঁটতে পারছি সেইগুলোর জন্য দায়ী, ঠিক আছে। সমন্বয়, শরীরের ভারসাম্য রক্ষা, হাঁটা চলার অঙ্গভঙ্গি, যেগুলো বলছিলাম আর কি, দাঁড়ানো, সাঁতার কাটা, দৌড়ানো, সবই কিন্তু সেরিবেলাম এর উপর বেস করে তৈরি হচ্ছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। 6 নম্বর দেখো, মানুষের মস্তিষ্কে শব্দের সংবেদন কতক্ষণ স্থায়ী থাকে? শব্দের সংবেদন, একটা শব্দ তুমি শুনলে সেটা মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী থাকে? সেটা স্থায়ী থাকে হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমরা শব্দটাকে রিয়েলাইজ করতে পারছি, ওকে, তার মধ্যে আমরা এটাকে রিয়েলাইজ করতে পারছি। 7 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে আমি প্রতিফলিত ভাবে শিখা থেকে আমার হাতটি টেনে নিলাম। ধরো এখানে একটা মোমবাতি জ্বলছে, ঠিক আছে, এখানে একটা মোমবাতি জ্বলছে, তুমি এখানে হাত দিলে, তুমি এখানে হাত যখন দিচ্ছ, হঠাৎ করে হাতটা টেনে নিচ্ছ, এই কাজের জন্য কে দায়ী? মানে তোমার তাপ লাগলো, সেই জন্য তুমি হাতটা টেনে নিলে, তাহলে এই কাজের জন্য দায়ীটা কে? সেরিব্রাম, মেরুদণ্ডের কর্ড, পন্স, নাকি সেরিবেলাম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেরুদণ্ডের কর্ড, ঠিক আছে, মেরুদণ্ডের কর্ড, ঠিক আছে, মেরুদণ্ডের কর্ড বা স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড। মেরুদণ্ডের কর্ড তো বলা যায় না, মেরুদণ্ডই দায়ী, ঠিক আছে। আমাদের শরীরে মেরুদণ্ডের কর্ড বা মেরুদণ্ড আগুন থেকে হাত ফিরিয়ে নেওয়ার জন্য দায়ী। সংবেদনশীল প্রতিচ্ছবি মেরুদণ্ডের ধূসর পদার্থের সাইন্যাপসের মাধ্যমে মোটর নিউরনে প্রেরণ করা হয়, অর্থাৎ তারা মোটর ইন্ডাকশনে পরিণত হয়, ঠিক আছে। এগুলি শরীর থেকে সংবেদন তথ্য পায়, যার মধ্যে রয়েছে সূক্ষ্ম স্পান, প্রোপ্রিওসেপশন এবং কম্পন, এগুলো সমস্তটাই কিন্তু মেরুদণ্ডের কাজ। 8 নম্বরে চলে আসো, বলো মস্তিষ্কের শরীরের সমন্বয় কেন্দ্র এটা কি? এটাও হচ্ছে গিয়ে কি, এটা একটা প্রধান অংশ, ঠিক আছে, প্রধান। মস্তিষ্কের বেশিরভাগ প্রাণীর শরীরের একটি অপরিহার্য অংশ, মস্তিষ্ক বেশিরভাগ প্রাণীর শরীরের একটি অপরিহার্য অংশ, এটা তো সবাই আমরা জানি। মানুষের মস্তিষ্ক ভালোভাবে বিকশিত হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1350 থেকে 1400 গ্রাম হয়। এটি মাথার খুলির মধ্যে সুরক্ষিত এবং পেশির নড়াচড়া, অঙ্গবিন্যাস, শরীরের ভারসাম্য বজায় রাখা, ইত্যাদিতে সমন্বয় করে। মানুষের মস্তিষ্কের 3টি অংশ রয়েছে, অগ্র, মধ্য এবং হিন্দ মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। চলে আসো 9 নম্বর কোশ্চেন, দেখো এনটিপিসি তে আসা, ঠিক আছে।
নিচের কোন অঙ্গের রোগ নির্ণয়ের জন্য ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করা হয়? ঠিক আছে, এখানটা কিন্তু বানানো ভুল আছে। ঠিক আছে, ইকোকার্ডিওগ্রাম, সরি ইইজি, 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 ঠিক আছে, ইসিজি নয়, ইইজি। ঠিক আছে, ইইজি, ইইজিটা কি জিনিস বলো? আমি একটুখানি মনে ভুলই বললাম, সেটা হচ্ছে যে ইলেকট্রোএনসফলোগ্রাম। ঠিকই আছে, ঠিকই আছে, আমি প্রথমে ভুল বলছিলাম। ইলেকট্রোএনসফলোগ্রাম, এটা হচ্ছে ইইজি। এটা হচ্ছে হৃদয়, মস্তিষ্ক, পেট নাকি ফুসফুস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মস্তিষ্কের কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, ইইজি, ইসিজি না। একটি ইলেকট্রোএনসফলোগ্রাম বা ইইজি একটি পরীক্ষা যা মাথার ত্বকের সাথে সংযুক্ত ছোট এবং ধাতব ডিস্ক ব্যবহার করে মস্তিষ্কে বৈদ্যুতিক কার্যকলাপ শনাক্ত করা হয়। ঠিক আছে, মস্তিষ্কের কোষগুলি বৈদ্যুতিক আবেগের মাধ্যমে যোগাযোগ করে এবং সংরক্ষণ ক্রিয়া সক্রিয় থাকে, সারাক্ষণ সক্রিয় থাকে, এমনকি ঘুমানোর সময়ও কিন্তু এটা সক্রিয় থাকে। একটি ইইজি নিম্নলিখিত ব্যাধিগুলির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এগুলো কিন্তু মোর দ্যান ইম্পর্টেন্ট। কোন কোন রোগের চিকিৎসায় ইইজি ব্যবহার করা হয়? মস্তিষ্কের আঘাত থেকে মস্তিষ্কের ক্ষত হয়েছে কিনা, মস্তিষ্কের প্রদাহ মানে মাথা ব্যথা টাইপের জিনিস, এনসেফালাইটিস, স্ট্রোক, ঘুমের সমস্যা, সবগুলোতেই কিন্তু ইইজি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেন যেটা বলেছে এনটিপিসি 2020-তে আসা, বলেছে নিচের কোনটি স্নায়ুতন্তু দ্বারা গঠিত যা পরিবর্তক ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা মস্তিষ্কে এবং এর থেকে আবেগ প্রেরণ করে? ঠিক আছে, আবেগ প্রেরণ করে। পেশি, পাঁজরের খাঁচা, হৃদয় নাকি স্পাইনাল কর্ড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি স্পাইনাল। ঠিক আছে, স্পাইনাল কর্ড। মেরুদণ্ড, মেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীদের প্রধান স্নায়ু হচ্ছে ট্র্যাক্ট। মস্তিষ্কের গোড়া থেকে স্নায়ুতন্তুগুলি খালের মাধ্যমে মানে নালীর মাধ্যমে প্রসারিত হয়, যা প্রতিবর্ত ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা মস্তিষ্কে এবং থেকে আবেগের প্রেরণ করে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম? মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম? 1800 থেকে 2000, 120 থেকে 140, 1200 থেকে 1400 গ্রাম, নাকি 250 থেকে 300 গ্রাম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1200 থেকে 1400 গ্রাম। এটার কোশ্চেন আগেও কিন্তু ছিল, প্রথম কোশ্চেনটা বা সেকেন্ড কোশ্চেনটা আমি সম্ভবত বলেছিলাম এটা। এবং মানুষের শরীরের 2% হচ্ছে মস্তিষ্কের ওজন। ঠিক আছে, সেরিবেলামের সঙ্গে যুক্ত, এটা মস্তিষ্কের একটা অংশ সেরিবেলাম, তার সঙ্গে যুক্ত কোনটি? এর সঙ্গে যুক্ত হচ্ছে পেশিগুলির ঘূর্ণন এবং নিয়ন্ত্রণ। মানে মানুষের যে পেশিগুলো, সেই পেশিগুলোর নিয়ন্ত্রণ কিন্তু সেরিবেলামের সঙ্গে যুক্ত, মানে সেই কাজটা সেরিবেলাম করে থাকে। ওকে, সেরিবেলাম পেছনের মস্তিষ্কের অংশকে পেছনের মস্তিষ্ক সেরিবেলাম এই পেছনের মস্তিষ্কের অংশকে মেসেনসেফালন বলা হয়ে থাকে। এটি সমন্বয়, ভারসাম্য, স্বেচ্ছাসেবী পেশি নড়াচড়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এর প্রধান কাজ হলো শরীরের ভারসাম্য বজায় রাখা এবং স্বেচ্ছাসেবী পেশিগুলির সংকোচন নিয়ন্ত্রণ করা। ওকে, 4 নম্বর কোশ্চেন চলে আসা, বলছে ড্যাশ চোখকে লেন্সের ফোকাল দৈর্ঘ্য সামঞ্জস্য করতে সাহায্য করে। মানে ফোকাল দৈর্ঘ্য নির্ধারণ করতে সাহায্য করে, এটাকে রেটিনা, পুরো চোখের বল মানে স্ক্লেরার কথা বলা হচ্ছে। ঠিক আছে, স্ক্লেরার কথা বলা হচ্ছে, লেন্স আর একটা সিলিয়ারি বডি। সঠিক উত্তর হচ্ছে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি এটা করে থাকে। সিলিয়ারি বডি চোখকে লেন্সের ফোকাল দৈর্ঘ্যের সামঞ্জস্য নির্ণয় করতে সাহায্য করে। সিলিয়ারি বডি হলো চোখের সেই অংশ যাতে সিলিয়ারি পেশি থাকে, যা লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে, এবং সিলিয়ারি এপিথেলিয়াম যা জলীয় হিউমার দিয়ে তৈরি থাকে। জলীয় হিউমার হলো চোখের অক্ষিগোলকের কর্নিয়া এবং লেন্সের মধ্যে পাতলা, পরিষ্কার এবং জলযুক্ত তরল পদার্থ। ঠিক আছে, তো আমি আগের দিন বলেছিলাম এই যে চোখ, তারপরে হার্ট, কিডনির মধ্যে নেফ্রন বা মস্তিষ্কের মধ্যে নিউরন। ঠিক আছে, এইগুলো সমস্তটা তোমাদের আলাদা করে ছবি দিয়ে পুরোটা আমি বুঝিয়ে দেবো, যেগুলো যেগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে হয়তো এগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, যুক্ত থাকো আমাদের সঙ্গে। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন লিঙ্কের থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, অথবা সুকাংশার ক্লাসে সার্চ করলে টেলিগ্রামে গিয়ে বেরিয়ে যাবে। ড্যাশ টিস্যু নিউরন দ্বারা গঠিত যা আবেগ গ্রহণ করে এবং প্রেরণ করে। এটা কোন টিস্যু হবে? এপিথেলিয়াল, সংযোগকারী, স্নায়বিক, এই পেশি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা কি, এটা হচ্ছে স্নায়বিক টিস্যু। ঠিক আছে, স্নায়বিক টিস্যু।
15 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে স্নায়ু আবেগের প্রকৃতি কেমন? বৈদ্যুতিক, রাসায়নিক, শারীরিক নাকি ইলেকট্রোকেমিক্যাল? সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল। স্নায়ু আবেগের প্রকৃতি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। স্নায়ুতন্ত্র সংবেদনশীল অঙ্গ। স্নায়ু মস্তিষ্ক, মেরুদণ্ডী এবং স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। একটি স্নায়ু আবেগকে একটি বৈদ্যুতিক সংকেত হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর সোডিয়াম এবং পটাশিয়ামের আয়নগুলির ডিফারেন্সিয়াল বিতরণ এবং ব্যাপ্তিযোগ্যতার কারণে উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? তারারন্ধ্র, কর্নিয়া, রেটিনা নাকি স্ক্লেরা? চোখে আলো প্রবেশের পরিমাণ মানে চোখের মধ্যে কতটা আলো প্রবেশ করবে সেটা কে নিয়ন্ত্রণ? সেটা নিয়ন্ত্রণ করে তারারন্ধ্র। ঠিক আছে, সেটা নিয়ন্ত্রণ করে তারারন্ধ্র বা হচ্ছে পিউপিল। ঠিক আছে, এটাকে ইংরেজিতে পিউপিল বলে থাকে। দেখো, চোখে আলো প্রবেশ করার পরিমাণ পিউপিল, এখানে পুতুল হয়ে গেছে, এটা হচ্ছে পিউপিল। ঠিক আছে, পিউপিল, পিউপিল বা তারারন্ধ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। পিউপিলের মধ্যে দিয়ে চোখে আলো প্রবেশ করা, আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, আইরিশ খোলে এবং বন্ধ হয়, সব পিউপিল নিয়ন্ত্রণ করে কিন্তু। ঠিক আছে, পিউপিল হলো আইরিশের মাঝখানে খোলা অংশ যেখানে আলো চোখে প্রবেশ করে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন চলে আসে, বলেছে ড্যাশ কাশি এবং হাঁচির মতো অনৈচ্ছিক কাজ করতে পারে। অনৈচ্ছিক কাজ মানে অনিচ্ছাকৃত কাজ, যেগুলো আমরা জানি দু রকমের কাজ হয়, একটা আমাদের ঐচ্ছিক কাজ, একটা হচ্ছে অনৈচ্ছিক কাজ। ঐচ্ছিক কাজ কোনগুলো? ঠিক আছে, ঐচ্ছিক কাজ কোনগুলো আগের দিনও বলেছি, হাঁটা চলা, সাইকেল চালানো, মুখ খোলা, এগুলো সমস্তটা ঐচ্ছিক কাজ। আর অনৈচ্ছিক কাজ কোনগুলো? অনৈচ্ছিক কাজ কোনগুলো? আমাদের হৃৎপিণ্ডের যে আছে, হৃৎপিণ্ড সংকোচন, প্রসারণ, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, এগুলো সব অনৈচ্ছিক কাজ। তোমার হচ্ছে গিয়ে ড্যাশ কাশি এবং হাতির মতো অনৈচ্ছিক কাজগুলি নিয়ন্ত্রণ করে। মেডুলা, মস্তিষ্ক, পন্স নাকি সেরিবেলাম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মেডুলা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মেডুলা। মেডুলা বা মেডুলা অবলাঙ্গাটা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের বেশ কয়েকটি মৌলিক কাজ নিয়ন্ত্রণের জন্য দায়ী, যার মধ্যে শ্বাস প্রশ্বাস, কার্ডিয়াক ফাংশন, ভাসোডিলেশন, বমি, কাশি, হাঁচি, এগুলো তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। ঠিক আছে, এবং গিলে ফেলার মতো প্রতিচ্ছবি, এগুলো সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রণ করে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে ড্যাশ দুটি নিউরনের মধ্যবর্তী স্থান। ড্যাশ হলো দুটি নিউরনের মধ্যবর্তী স্থান। ডেনড্রাইট, সাইনাপস, অ্যাক্সন নাকি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বা যেটাকে সিএসএফ বলে। সিএসএফ বলে যেটাকে, যেটা হচ্ছে মেরুদণ্ডের মধ্যে থাকে। ঠিক আছে, যে ফ্লুইডটা সেটাকে সিএসএফ বলে। তাহলে দুটি নিউরনের মধ্যবর্তী স্থানকে বলা হয় সাইন্যাপস। ঠিক আছে, দুটি নিউরন তাদের মধ্যবর্তী স্থান যেটা, সেটা হচ্ছে সাইন্যাপস থাকে। এবং সাইন্যাপসের মধ্যে যে তরল পদার্থটা থাকে তাকে অ্যাসিটাইল কোলিন বলে। ঠিক আছে, মনে রাখতে হবে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এর মাধ্যমেই হচ্ছে এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে বার্তা প্রেরণ হয়। ঠিক আছে, ধরো একটা নিউরন থাকলো, এই ধরো লাস্টে অ্যাকশনের যে ইয়েগুলো থাকে সেগুলো থাকলো, এবং আর একটা নিউরন এরকম ভাবে গেল, এর ক্ষেত্রেও থাকলো, এর মাঝখানে কিন্তু ফাঁকা থাকে, এখান থেকে যে বার্তা বহন করে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, দেখো সাইন্যাপস হলো সাইন্যাপস, বা এটাকে বাংলায় প্রান্ত সন্নিকর্ষ বলা হয়। দুটি মধ্যবর্তী নিউরনের এবং নিউরন থেকে অন্য নিউরনের মাঝের যে স্থান সেটাকে সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, নিউরন এবং স্নায়ুতন্ত্রের কাঠামোগত এবং নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। যেমন কিডনির কার্যগত এবং গঠনগত একককে বলা হয় নেফ্রন, তেমন স্নায়ুতন্ত্রের বলা হয় নিউরন। ঠিক আছে, এটি অ্যাক্সন, ডেনড্রন, ডেনড্রাইট এগুলো সমস্ত নিয়ে গঠিত। আমি আর ডিটেলস বললাম না, এটা আমি হচ্ছে গিয়ে এই যে নিউরনের গঠন, ঠিক আছে, এটা আমি কিন্তু আলাদা করে বলে দেবো। ঠিক আছে, আলাদা করে ছবির মাধ্যমে আমি দেখিয়ে দেবো, এই সপ্তাহের মধ্যে আলাদা করে ভিডিও দিয়ে দেবো। তোমার যুক্ত থাকো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। 19 নম্বর কোশ্চেন বলেছে দুটি নিউরনের মধ্যে সংযোগ স্থল বলা হয়। দুটি নিউরন, আবার সেইটা, এটাই হচ্ছে সাইনাপস বা সাইনাপসের শরীর। ঠিক আছে, সাইনাপস বা সাইনাপসের শরীর। 20 নম্বর কোশ্চেন দেখো, একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে এবং বিভিন্ন শিফটে। ঠিক আছে, বিভিন্ন শিফটে রিপিট হচ্ছে, তো মাথায় রাখতে হবে। এবং এই যে টাইপগুলো, একটা ধরো চোখের মধ্যে যে টাইপের কোশ্চেন গুলো আসছে, পরবর্তী পরীক্ষাগুলোতেও কিন্তু একই রকমের রিপিট করে।
ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ মেডুলা, অগ্র মস্তিষ্ক, মেরুদণ্ড এবং মধ্য মস্তিষ্ক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে চিন্তা করে হচ্ছে অগ্র মস্তিষ্কটা। তো দেখো সেরিব্রাম, ফোরব্রেন বলতে অগ্র মস্তিষ্কের একটি প্রধান অংশ। এটি কি? এটি প্রধান চিন্তার অংশ, মানে চিন্তার জন্য সেরিব্রাম দায়ী। এটি সংবেদনশীল, মোটর এবং অ্যাসোসিয়েশন এলাকা আছে। ফোরব্রেনের হলো মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ। এটি মস্তিষ্কের সব থেকে বৃহত্তম অংশ হিসাবে পরিচিত, মানে তিনটে ভাগে যদি ভাগ করা যায় তার মধ্যে অগ্র মস্তিষ্কটা আমাদের সব থেকে বড় থাকে, ঠিক আছে, তার মধ্যে থাকছে সেরিব্রাম। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। যা যা কোয়ারিজ আছে কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আমাদের ক্লাস রুটিনগুলো আমি তো প্রথমেই বলে দিয়েছি, আর বললাম না, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, খুব ভালো করে পড়ো, আমাদের সঙ্গে যুক্ত থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।